আসসালামু আলাইকুম, ভেক্টরের প্রথম ক্লাসে স্বাগতম। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা লেকচার 1-এ দেখব যে ভেক্টর আসলে কি জিনিস। তো সেটার জন্য আমরা স্কেলার ভার্সেস ভেক্টর এই কনসেপ্টটা দেখব। তো কোনো একটা রাশিকে স্কেলার বা ভেক্টর বলা হয় কখন আমরা স্কেলার বা ভেক্টর বলি দিকের উপর ভিত্তি করে, যে তার দিক আছে নাকি নেই। তো স্কেলার ভেক্টর দুইটাই কিন্তু আমরা কাকে বলছি, একটা রাশিকে বলছি, তাই না? তো একটা রাশি কখন স্কেলার হবে, যখন এর শুধু মান থাকবে কিন্তু দিক থাকবে না। আর ভেক্টর কখন বলবো, যখন তার মান তো অবশ্যই থাকবে, তার সাথে দিকও থাকবে। এটাই হচ্ছে পার্থক্য। আরো যদি অ্যাকুরেটলি বলি তাহলে স্কেলারের মানের প্রয়োজন হয় কিন্তু দিকের কোনো প্রয়োজন হয় না। আর ভেক্টরের ক্ষেত্রে মান আর দিক দুইটারই প্রয়োজন হয়। এর বিভিন্ন উদাহরণ হতে পারে দূরত্ব, দ্রুতি, ভর, তাপমাত্রা, অনেক কিছু। আর ভেক্টরের বিভিন্ন উদাহরণ হতে পারে বেগ, সরণ, বল, ত্বরণ, অনেক কিছু। তো এগুলো আমরা জানি, তাই টাইম ওয়েস্ট করছি না এখানে। তো ভেক্টর নিয়ে যেহেতু পড়াশোনাতে কিছু বেসিক আমাদের দরকার, তো ভেক্টরের প্রকাশের জন্য আমাদের একটা বেসিক দরকার। ভেক্টরের প্রকাশ দুই রকম প্রকাশ, একটা হচ্ছে রাশি প্রকাশ আর একটা হচ্ছে মান আর দিক প্রকাশ। মান আর দিক। তো ভেক্টর রাশি আমরা কেমনে প্রকাশ করতে পারি? রাশি বলতে বোঝাচ্ছি আমি যে এই প্রতীক দিয়ে আমরা কোন একটা রাশিকে প্রকাশ করি। যেমন ধরো স্কেলার রাশি তুমি কেমনে প্রকাশ করো বলো তো? ধরো একটা ভর, ধরো কারোর ভর আমি বের করলাম 50 কেজি, তাহলে আমরা লিখি m=50 কেজি। তাহলে আমরা কি করি, এখানে একটা প্রতীক লিখি, মানে এটা আসলে রাশি, তাই তো? ভরটা হচ্ছে রাশি, বা আমি যদি এটাকে প্রতীক বলি তবে রাশি বলছি, এটা এটা হচ্ছে রাশি, এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে একক। এটা আমি আলাদা করে রাখছি একক হিসেবে। তো যার শুধুমাত্র মান আছে তার আমি এভাবে প্রকাশ করি। তাহলে যার মান আর দিক দুইটাই আছে তার আমি কেমনে প্রকাশ করব? প্রথমে আমি রাশিটা প্রকাশ করে দেখাই। ধরো কোনো একটা রাশি যদি শুধু মান থাকে তাহলে সেটাকে আমরা বলি এ, কিন্তু যদি সে ভেক্টর রাশি হয় তখন তাকে এইভাবে প্রকাশ না করে আমরা কয়েক রকম করে প্রকাশ করতে পারি। যেমন যদি ভেক্টর হয় তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এটা দিয়ে বোঝাই এর মাথার উপর একটা চিহ্ন দিয়ে, যে তীর চিহ্ন, এটা দিয়ে বোঝাই এর দিক আছে। অথবা এর উপর একটা আমি দাগ দিয়ে বোঝাতে পারি যে এটা একটা ভেক্টর রাশি। নিচের দিকে দাগ দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, এটাকে বোল্ড করতে পারি। বোল্ড করতে পারি বলতে মানে লেখাটাকে মোটা করতে পারি, থিকনেসটা বাড়াতে পারি, এই যে এভাবে। তো তার মানে কি দাঁড়ালো, যে আমরা এই 4 রকম করে ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। কিন্তু আমরা মূলত কোনটা দিয়ে মানে বেশি প্রকাশটা করব, মানে বইতে দেখবা মেজরিটি জায়গায় এই প্রকাশটা করা আছে, তো এটাই সবচেয়ে শ্রেয়। তো এবার কথা হলো এই ভেক্টর রাশিগুলোর মান কেমনে প্রকাশ করে, এগুলোর মান কেমনে প্রকাশ করে। মান প্রকাশ করে হচ্ছে এগুলোর মডুলাস করে দিলে ভেক্টর রাশির মান বোঝাই। তো তুমি কোনো একটা ভেক্টর রাশিকে মডুলাস করে দাও, এটারও করতে পারো এটারও করতে পারো, মানে যেটারই মডুলাস করে সেটার মান বোঝাবে। এটা দিয়ে বোঝাবে কিন্তু এই জিনিসটা, এই জিনিস মানে কি এর শুধু মান আছে কোনো দিক নেই, এটাই তো আমরা নর্মালি প্রকাশ করি। তো এটা দিয়ে মান বোঝাবে, বুঝতে পারছো? তো কোনো একটা ভেক্টর রাশির যেই প্রতীকটা সেটাকে প্রকাশ করার জন্য এই চারটার যে কোনো একটা মেইনলি এটা ব্যবহার করবা। আর যদি শুধুমাত্র মান প্রকাশ করতে হয় তখন এভাবে, অথবা শুধুমাত্র ওই অক্ষরটা লিখলেও হবে। তো আশা করি বোঝা গিয়েছে ভেক্টর রাশির প্রকাশ কেমনে করতে হয়। এবার মান আর দিক কেমনে প্রকাশ করতে হয়, যেমন যখন শুধুমাত্র মান ছিল তখন তুমি সমান চিহ্ন দিয়ে এভাবে লিখতে পারছিলে। ভেক্টর রাশির ক্ষেত্রে কি এটা হয়? ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা এটা করতে নর্মালি পারবো না। আমি যদি লিখে দিই নর্মালি, নর্মালি মান ও দিক একসাথে প্রকাশ হবে না, একসাথে প্রকাশ করা যায় না। নর্মালি যায় না, কিন্তু কখন যাই, আমরা যদি একক ভেক্টরের সাহায্য নিই তখন যাই। একক ভেক্টর কি আমরা পরে দেখব। একক ভেক্টরের সাহায্যে সম্ভব, মানে নর্মালি তুমি যে একটা ভেক্টর রাশির মান দিক দুইটাই সমান চিহ্ন দিয়ে এভাবে দেখাবা, এটা আসলে হয় না, একক ভেক্টরের সাহায্যে হয়। আর একটা আনঅফিসিয়াল ভাবে আমরা একটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে ওই থাকে, এটা বাদ দিই, এটা আমাদের একাডেমিকের টপিক না, এটা বাদ দিই। তো নর্মালি কিন্তু তুমি সমান চিহ্ন দিয়ে মান লিখে দিলে, দিক দিয়ে দিলে, এইভাবে কিন্তু প্রকাশ করা যায় না। যখন তুমি একক ভেক্টরের সাহায্য নাও তখন হয়। আর এখানে একটা জিনিস মনে রাখো, রাশিকে আমরা যেহেতু প্রকাশের মাধ্যম শিখলাম, আমরা আরো দুইটা প্রকাশের মাধ্যম শিখে ফেলি। একটা হচ্ছে একক ভেক্টর প্রকাশের মাধ্যম। একক ভেক্টর, একক ভেক্টর কেমনে প্রকাশ করে, ওই কোন একটা ভেক্টর যদি একক ভেক্টর হয় তখন এইভাবে প্রকাশ না করে ওর উপর একটা ক্যাপ চিহ্ন দেওয়া হয়। একক ভেক্টর আমরা পরে যে একটু পরে আলোচনা করব। আর যখন শূন্য ভেক্টর হবে, শূন্য বা নাল ভেক্টর, তখন 0 দিতে হয়
যেহেতু ওর মান 0, তাই তো আর তার কোনো প্রতীক দেওয়ার কোনো কারণ নেই, এটা তখন নিচে একটা দাগ দিতে হয়। তো এই দুইটা একটু মনে রাখবো আমরা, এই দুটো পরেই পড়বো, কিন্তু প্রকাশ মাধ্যম যেহেতু শিখছি কেমনে প্রকাশ করতে হয়, তো এটা মনে রাখতেই পারি। তো মোটামুটি বোঝা গেল এগুলো। আর একক ভেক্টর দিয়ে কেমনে প্রকাশ করতে হয় সেটা আমরা পরে দেখবো। তো নর্মালি প্রকাশ করা যায় না, এটা আমরা একটা উদাহরণ দেখে নিতে পারি। যেমন ধরো তোমাকে বললো যে বল তো একটা ভেক্টর রাশি, তুমি জানো এই যে বল একটা ভেক্টর রাশি তুমি জানছো, কিন্তু বলের তুমি সমান চিহ্ন দিয়ে তুমি কি মান দিক দুইটাই প্রকাশ করতে পারবা? নর্মালি প্রকাশ করা যায় না। একক ভেক্টরের সাহায্যে করা যায়, সেটা আমরা পরে দেখবো। তো নর্মালি যায় না, তখন আমরা কি করি, তখন আমরা এখানে আরেকবার লিখে নাও যে আলাদাভাবে মান ও দিক বলে দিতে হয়। মানে তুমি একবারে সমান চিহ্ন দিয়ে মান দিক বলে দিতে পারবে না, আলাদা আলাদাভাবে বলতে পারবে যে এই ভেক্টর আছে তার মান হচ্ছে ধরো 10 নিউটন, আর তার দিক হচ্ছে ধরো আমি বললাম যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, ধরো পজিটিভ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে দেখো তো আমি কিন্তু সরাসরি সমান চিহ্ন দিয়ে কিছু করতে পারলাম না, সরাসরি সমান চিহ্ন দিয়ে আমি কিন্তু মান দিক প্রকাশ করতে পারলাম না। নর্মালি আমি কি করলাম, আলাদা আলাদাভাবে মান আর দিক বলে দিলাম। তো এটাই আমি বোঝাচ্ছি, নর্মালি মান আর দিক প্রকাশ করা যাবে না, কিন্তু আলাদাভাবে মান আর দিক প্রকাশ করে দেওয়া যাবে। আর তুমি সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারবা একক ভেক্টরের মাধ্যমে, সেটা আমরা পরে শিখবো। আশা করি বোঝা গিয়েছে কেমন প্রকাশটা আমরা করি। এবার আমরা মান ও দিক নিয়ে আরেকটু কথা বলি, যেহেতু বেসিক, তাই আমরা বেসিকটুকুনি একটু কথা বলে ফেলি। সেটাও বাদ হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা, এবার আমরা কি দেখব, মান ও দিক। তো মান ও দিকের যে বেসিকটা সেটা বোঝানোর জন্য প্রথমে আমরা একটা জিনিস দেখি যে একটা ভেক্টরকে কেমনে প্রকাশ করে। আচ্ছা, ভেক্টরকে আরেকভাবে প্রকাশ করে সিটের মাধ্যমে, এটা আমরা একটু দেখে নিই। ভেক্টরকে সিটের মাধ্যমে কেমনে প্রকাশ করে। ধরো একটা ভেক্টর তোমার কাছে আছে যার মান হচ্ছে 5 একক, 5 ইউনিট, আর তার দিক ধরো পজিটিভ এক্স অক্ষের সাথে ধরো 30 ডিগ্রি কোণে। তাহলে তুমি কি করবা, ধরো তোমার কাছে স্থানাঙ্কের অক্ষ আমি একটু দিয়ে দিই, একটু ওয়েট করো। এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। এখন একটা ভেক্টর তোমার কাছে ধরো আছে যার একক হচ্ছে 5 ইউনিট, মানে যার মান হচ্ছে 5 ইউনিট, আর দিক হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। এটা তুমি কেমনে প্রকাশ করবা? এটাকে প্রকাশ করার জন্য আমরা একটা সরলরেখা ব্যবহার করি। একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা একটা সরলরেখা ব্যবহার করি দিক সহ। আর 5 একক যে দৈর্ঘ্য, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একক নিয়ে 5 পরিমাণ চিন্তা করে তুমি সেটাকে করবা, আর 30 ডিগ্রিতে রাখবে, এই যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, তাহলে তুমি ওই অনুযায়ী রাখবা। আমি ধরে নিলাম যে এটুকু হচ্ছে 5 একক, বুঝতে পারছো? তো এইভাবে একটা সরল রেখার মাধ্যমে একটা ভেক্টরকে প্রকাশ করা হয়, মানে সিটে প্রকাশ করা হয় আর কি। যদি তুমি বলো যে ধরো 6 একক, 6 ইউনিট, আর ধরো এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ধরো আমি বললাম যে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি, তাহলে তুমি কি করবা? দেখো তুমি 5 একক এটুকুকে ধরে নিয়েছো, এটা তোমার একদম আনুমানিক, এখানে বলে দিয়েছে ইউনিট, যে কোনো ইউনিট তুমি নিতে পারো, তোমার বানানো একটা ইউনিট ধরো, এটুকু ধরো 5 একক। এবার কি করবা, যেহেতু 6 বলেছে তাহলে তোমার ওই ইউনিট অনুযায়ী 6 একক কতটুকু হয় দেখো তো। আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে দেখো এটুকু যদি হয় 5 একক, তাহলে 6 একক মোটামুটি তার থেকে একটু বেশি। তাহলে এই বেশিটা স্থাপন করবো কোথায়? এক্স অক্ষের ঋণাত্মক দিকে 45 ডিগ্রি কোণে। এই যে মানে তুমি প্রকাশ করবা কিন্তু তোমার একটা আনুমানিক দৈর্ঘ্য অনুযায়ী, আর সেই দৈর্ঘ্যটাই সবসময় ফলো করার চেষ্টা করো। একদম অ্যাকুরেট হবে তা তো না, কিন্তু দেখে যাতে বোঝা যায় যে এটা ছোট এটা বড়, আর কোণটাও যেন মোটামুটি বোঝা যায়। এটুকু হচ্ছে 30 ডিগ্রি ছিল, আর এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি। তো আশা করি বোঝা গেছে কেন চিত্রে প্রকাশ করতে হয়। তো একটা ভেক্টরকে তুমি যদি চিত্রে প্রকাশ করতে চাও তাহলে তার একটা সরলরেখা আকারে দিতে হবে, আর সেটা অবশ্যই একটা দিক থাকবে। এই যে আমি দিক বুঝিয়ে দিয়েছি, তুমি এখানেও দিক বোঝাতে পারতে, সমস্যা নেই। আরেকটা ব্যাপার আছে, ধরো কোন স্থানাঙ্ক ব্যবস্থা বাদে আমি নর্মাল একটা ভেক্টর চিন্তা করি। ধরো একটা ভেক্টর এইটা, মানে যে কোনো একটা দিকে আছে, এই ভেক্টরের এটাকে বলা হবে আদিবিন্দু, মানে যেখান থেকে ভেক্টরটা শুরু সেটা হচ্ছে আদিবিন্দু অথবা তুমি বলতে পারো পাদবিন্দু, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু বা শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু, যাই বলো, শীর্ষবিন্দু ধরো। তো যেটা বলছিলাম যে আদি বিন্দুটা ধরো এ, শেষ বিন্দুটা ধরো বি। এই ভেক্টরকে তুমি আদি বিন্দু আর প্রান্ত বিন্দু পরপর লিখে এইভাবে প্রকাশ করতে পারো, এ বি। এটা দিয়ে বোঝায় এ থেকে বি পর্যন্ত বিন্দু।
আর এটা যদি তুমি একটা নাম দিয়ে দাও, ধরো এটা একটা বল প্রকাশ করছে, মানে বলের একটা ভেক্টর, তখন এটার নাম ধরে দিলে এফ, তখন এটাই হবে এফ এর ভেক্টর। বুঝতে পারছো? একটা ভেক্টরকে তুমি দুইটা বিন্দু দিয়েও ওই মানে প্রকাশ করতে পারো। আদি বিন্দু লিখবা, শেষ বিন্দু লিখবা, তার উপর এই চিহ্নটা দিবা। এই চিহ্নটা সবসময় ডান দিকে যাবে, সে কারণে আগে আদি বিন্দু পরে শেষ বিন্দু দিতে হয়, যাতে এই বিন্দু থেকে এই বিন্দুতে গিয়েছে সেটা বোঝে, এ থেকে বিতে গিয়েছে। যদি বি থেকে এতে আসতো তাহলে তুমি লিখতে বি এ, মানে তুমি লিখতে বি এ, এভাবে লিখতে। তুমি এ বি লিখে চিহ্নটা উল্টিয়ে দিতে না, এটা করা যাবে না, সবসময় ডান দিকে যাবে, তোমার এই বিন্দুগুলো আলাদা করতে হবে। আশা করি বোঝা গিয়েছে কেমনে কি করতে হয়। তো মান আর দিক সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার আমরা ওই এটুকু কপি করে আরেকটু বেসিক নিয়ে আলোচনা করি। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মান আর দিক নিয়ে আরেকটু বেসিক দেখবো, যেটা হচ্ছে মান সম্পর্কে লিখে নাও যে ভেক্টরের মান অলওয়েজ পজিটিভ হয়। ভেক্টরের মান সবসময় পজিটিভ হয়। নেগেটিভ দিয়ে উল্টো দিক বোঝাই, উল্টো দিক বোঝাই। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, র্যান্ডম একটা ভেক্টর, এটা ধরো এবি ভেক্টর, এবি ভেক্টর। এ ভেক্টরের নাম কি বলতো? এ ভেক্টরের নাম এবি। এখন তোমাকে ধরো বলে দিল যে এবি ভেক্টর যে মান সেটা ধরো 5। এখন ধরো তুমি কি করলে, তুমি চাচ্ছ যে এবি ভেক্টরকে তুমি -1 দিয়ে গুণ করতে, ধরো -3 দিয়ে গুণ করতে চাচ্ছ। এবি ভেক্টরের ধরো একটা নাম ধরে নাও যেটা হচ্ছে পি ভেক্টর, তাহলে এটা হবে পি ভেক্টরের মান, তাই তো? এটাকে তুমি এভাবে লিখতে পারো পি। এখন তুমি চাচ্ছ এই যে পি ভেক্টরটা আছে তার সাথে ধরো তুমি -3 গুণ করতে চাচ্ছ, এভাবে গুণ করা যায়, মানে একটা স্কেলার রাশি দিয়ে ভেক্টরকে গুণ করা যায়। এখন তুমি যদি গুণ করো তাহলে কি হবে সেটা বুঝতে পারলে তুমি এই লেখাটা বুঝতে পারবা। তখন এই যে -3 এর মধ্যে যে 3টা, মানে চিহ্ন ছাড়া শুধু এই মানটা ভেক্টরের যে মান ছিল, ভেক্টরের মান ছিল 5 ইউনিট। এই 5 ইউনিটের সাথে এই 3 গুণ হয়ে যাবে, আর এই মাইনাসটা কি করবে? মাইনাসটার দিকটা উল্টিয়ে দেবে। তাহলে এটা আমি একটু ছোট করি, তাহলে আমার সুবিধা হবে। এই যে এটা ধরো 5, তো এই যে 5টা আমি কপি করে আনি, এটার মান কিন্তু 5, বুঝতে পারছো? এটার সাথে কত গুণ হবে বলো তো? -3 কিন্তু গুণ হবে না, গুণ হবে 3, শুধু 3, মানে চিহ্ন ছাড়া শুধু মানটা গুণ হবে, মানে এটা 3 গুণ হয়ে যাবে। এই যে হয়ে গেল 3 গুণ, মানে এবার কিন্তু মান হয়ে গেছে 15, মানে এই যে -3 পি ভেক্টর, এটার মান যদি তুমি চিন্তা করো এটা কিন্তু 15, বুঝতে পারছো? এটার মান 15। আর এই যে মাইনাসটা আসলো না, এই মাইনাসের কাজ কি? মাইনাসের কাজ হচ্ছে দিকটা উল্টিয়ে দেবে, এই যে দিকটা উল্টে গেল, এটাই হচ্ছে কাজ। এটা হচ্ছে -3 পি ভেক্টর, কিন্তু মান দেখো 15, মানে কিন্তু মাইনাস আসেনি, মাইনাসটা দিক উল্টিয়ে দিয়েছে। তো কোনো ভেক্টর ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, আমি এটা দিয়েই তাহলে তোমার বোঝা হয়ে যাবে। এটা যদি হয় ধরো তোমার কিউ ভেক্টর, তাহলে ওই আমি যদি এটা কপি করে আনি আর এটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে এটা দিয়ে কি বোঝাবে বলো তো? এটা দিয়ে বোঝাবে কিউ ভেক্টর। মানে মান কিন্তু সেম আছে, কিন্তু মাইনাস আসা মানে এটার দিক উল্টে গিয়েছে। আশা করি মান ও দিকের বেসিকটাও মোটামুটি আলোচনা করা হলো। এবার আমরা ধারক রেখা সম্পর্কে আলোচনা করব। তো ধারক রেখা বোঝার জন্য তোমার ভেক্টরের চিত্রের প্রকাশটা লাগতো, তাই আমি বুঝিয়ে দিয়েছি। এখন ধারক রেখা ধরো তোমার কাছে একটা, যে কোনো একটা ভেক্টর ধরো তোমার কাছে আছে, ধরো এই যে একটা ভেক্টর, হ্যাঁ, যে কোনো একটা দিকে ক্রিয়াশীল, ধরো এই যে এ, এই যে বি। এখন ধারক রেখা জিনিসটা কি জানো? ধারক রেখা জিনিসটা হচ্ছে এই যে তুমি একটা ভেক্টর লিখলে না, এই ভেক্টর একটা অসীম পর্যন্ত বিস্তৃত একটা রেখার অংশ। মানে তোমার এই যে ভেক্টরের যে চিত্র আঁকানোর জন্য তুমি যে রেখাটা এঁকেছো, এই রেখাটা একটা অসীম রেখার অংশ। আমি যদি একটু দেখাই, এটা দেখো, এটা একটা অসীম রেখার অংশ। এই যে এইভাবে আমি দেখাচ্ছি জিনিসটা, এই যে অসীম একটা রেখার অংশ হচ্ছে তোমার এই ভেক্টরটা। এই ভেক্টরটা আমি একটু, আচ্ছা হোক, সমস্যা নেই, বোঝা যাচ্ছে। তো অসীম একটা রেখার অংশ না, এই যে এই সাদা রঙের এই অসীম রেখাটার অংশ হচ্ছে এই বেগুনি রঙের এই ভেক্টরটা, মানে এবি ভেক্টরটা এই অসীম রেখার অংশ। তাহলে এই অসীম রেখাটা হবে এবি এর ধারক রেখা, মানে এইটাই হচ্ছে ধারক রেখা। কার ধারক রেখা? এবি এর। ধরো আমি আরেকটা ভেক্টর আঁকলাম, ধরো একটা ভেক্টর দিলাম যে নীল রঙের একটা ভেক্টর এদিক বরাবর দিলাম। তাহলে আমি যদি একটা রেখাটা নিই, যে রেখাটা এই ভেক্টরটাকে ধারণ করে আছে, কোন রেখাটা বলো তো? এই যে এই রেখাটা না, আমি যদি ঠিকঠাক করে আঁকাই, এই যে এই রেখাটা, এটা ধরো সিডি, তাহলে এই যে সিডি ভেক্টর, এটাকে কি বলছে? সিডি ভেক্টর। তবে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো, নাম না দিলেও সমস্যা নেই, বিন্দু দিয়ে প্রকাশ করা যায়। এই যে সিডি ভেক্টরটাকে যে এই অসীম রেখা ধারণ করে আছে সেটা হচ্ছে ধারক রেখা। আশা করি বোঝা গিয়েছে।
বুঝতে পারছো? এখন একটা ধারক রেখা কিন্তু একাধিক ভেক্টরকে ধরতে পারে, মানে সে তো অসীম, সে একসাথে দেখা যাচ্ছে 100টা ভেক্টরকে ধরে রয়েছে, ধরাই যায়, সমস্যা নেই। এটা ধরো পি কিউ ভেক্টর, পি কিউ, বুঝতে পারছো? তো ধারক রেখা আশা করি বোঝা গেছে যে অসীম পর্যন্ত বিস্তৃত যে রেখাটি নির্দিষ্ট একটি ভেক্টরকে ধারণ করে আছে, বা উল্টোভাবে বলা যায় কোন একটি ভেক্টর যে অসীম পর্যন্ত বিস্তৃত রেখার উপর আছে, ওই অসীম পর্যন্ত বিস্তৃত রেখাটিকে ওই ভেক্টরটির ধারক রেখা বলে। আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা দেখব যে ভেক্টর শিফটিং, এটা দেখলে আমাদের মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে, বেসিকে যা যা লাগবে। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, এই যে একটা ভেক্টর, এটা কালার চেঞ্জ করে দিই, ধরো এই যে এই কালার। এই ভেক্টরকে তুমি চাইলে মান আর দিক সেম রেখে তুমি যে কোনো জায়গায় সরাতে পারো, বুঝতে পারছো? মান আর দিক সেম রেখে তুমি যে কোনো জায়গায় সরাতে পারো। এখন কেন সরানো লাগে? তোমার বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল কাজ করার জন্য সরানো লাগে, অথবা সিম্পলিফিকেশনের জন্য সরানো লাগে। এখন তুমি সামনে দেখবা, মানে এই ক্লাসে না, সামনের কোনো একটা ক্লাসে দেখবা ভেক্টরের লব্ধি সম্পর্কিত কিছু জিনিসপাতি শেখানো হবে, যেখানে এমন হবে যে তোমাকে, ধরো আমি একটু দেখাই, এটা ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার এক বন্ধু তোমাকে এদিকে টানছে 10 নিউটন বলে, আরেক বন্ধু তোমাকে ধরো এদিকে টানছে 5 নিউটন বলে। এখন এই দুইটা যদি তুমি সম্মিলিতভাবে হিসাব করো, তুমি আসলে কোন দিকে যাবা? দুইজনই তো দুই দিক থেকে টানছে, তুমি আলটিমেটলি যাবা কোন দিকে, মানে টান খাবা তুমি আসলে কোন দিকে, দুইটা মিলিয়ে। সেটা হিসাব করার জন্য তোমার এই দুইটার লব্ধি বের করতে হবে। লব্ধি মানে ভেক্টরের যোগ। তো এটা করার জন্য তোমার দুইটার আদি বিন্দু অথবা দুইটার প্রান্ত বিন্দু মিল করাতে হয়। তো আদি বিন্দু প্রান্ত বিন্দু মিল করানোর জন্য তোমাকে শিফট করে এক জায়গায় নিয়ে যেতে হয়, তারপর কোণ হিসাব করে তারপর তোমার বিভিন্ন ম্যাথমেটিক্যাল কাজকর্ম করতে হয়। তো এই কারণে তোমার ভেক্টর শিফটিংটা ইম্পর্টেন্ট, যে তোমার ভেক্টর ধরো তোমার ভেক্টর এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, মঙ্গল গ্রহে থাকতে পারে, যেখানেই থাকুক তুমি ভেক্টরের মান আর দিক সেম রেখে তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। তো এখানে আরেকটা ভেক্টর আছে, এখন বললো যে এই দুইটা ভেক্টরের লব্ধি কত। লব্ধি নির্ণয় করা আমরা শিখবো, কিন্তু এমনি একটু জেনে রাখো, লব্ধি নির্ণয় করার জন্য আদি বিন্দু অথবা প্রান্ত বিন্দু সেম রাখতে হয়, তাহলে মধ্যবর্তী কোণটা পাওয়া যায়। তাহলে দেখো, যদি আদি বিন্দু সেম করতে চাই তাহলে অবশ্যই এটাকে অথবা এটাকে শিফট করতে পারবো, ধরো এটাকে শিফট করলাম অথবা এটাকে শিফট করলাম, মান দিক সেম রেখে শিফট করা যায়। তো এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি কিন্তু কোণটা পেয়ে যাচ্ছি, এটার কোণ ধরো 40 ডিগ্রি। অথবা আরেকটা কাজও করা যেত, দুইটার আদি বিন্দু সেম না রেখে দুইটার প্রান্ত বিন্দু সেম করা যেত। দেখো এটাও কিন্তু সেমই হবে না, এটাও 40 ডিগ্রি হবে না, কারণ তুমি দেখো এটার আমি যদি কপি করে নিয়ে যাই, দেখো আদি বিন্দু প্রান্ত বিন্দু যাই তুমি সেম করো, দেখো সেমই কিন্তু কোণ হতো। সে কারণে শিফটিং করাটা ইম্পর্টেন্ট। আরো আরেকটা কারণ আছে শিফটিং করার, ধরো তোমার একটা চিত্র আছে, বিভিন্ন রকম চিত্র, এই যে ধরো একটা চিত্র, মানে নিউটনিয়ান মেকানিক্সের একটা চিত্র, এখানে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর। তো বিভিন্ন রকম ভেক্টর আছে। আবার যদি এটার সাথে একটু এক্সেপশনাল গতিবিদ্যার ম্যাথ করো, এখান থেকে একটা বস্তু এখানে ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পর বস্তুটা এইভাবে এসে পড়েছে, বিভিন্ন রকম ভেক্টর এইভাবে তৈরি হবে। এখন এই ভেক্টর নিয়ে এখানে ভেক্টরের মান লিখতে হয়, প্রতীক লিখতে হয়, ম্যাথমেটিক্যাল কাজ করার জন্য বিভিন্ন জিনিসপাতি এখানে চিত্রের মধ্যে লিখতে হয়। তখন যদি একটু ঝামেলা মনে হয়, একটু কমপ্লেক্স মনে হয়, যে সবকিছু লেখা একসাথে হয়ে একটু কঠিন হয়ে গেছে, তখন আমরা কি করি, তখন ভেক্টর গুলোকে আলাদা করে আলাদা একটা জায়গায় আমরা নিয়ে যাই, তারপর যাই হিসাব করি। এই যে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, এবার আমরা এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে এবার আমরা হিসাব করি। মানে হিসাবের সহজের জন্য ভেক্টরটাকে চিত্র থেকে দূরে নিয়ে এসে শুধুমাত্র এই ভেক্টর গুলো রাখলাম। চিত্রের মধ্যে থাকলে আমার একটু মানে দেখতে আর বুঝতে একটু কঠিন হয়ে যাচ্ছিল, সে কারণে সবকিছু আমি ভেক্টর গুলো মানে যেটুকু দিয়ে আমার হিসাবের কাজ করতে হবে সেটুকু আমি বাইরে সরিয়ে আনলাম। বুঝতে পারছো? মান আর দিক তো সেমই রাখিছি, সে কারণে ভেক্টর শিফটিংটা ইম্পর্টেন্ট। আশা করি ভেক্টর সম্পর্কিত যে বেসিক গুলো শিখাইছি সেগুলো বোঝা গিয়েছে। চলো আমরা এবার বিভিন্ন প্রকারের যে ভেক্টর সেগুলো দেখে নিই। তো বিভিন্ন প্রকারের ভেক্টরকে আমি দুই ভাগে ভাগ করেছি, এইভাবে শেখো তাহলে অনেক ভালো হবে। একটা হচ্ছে একটা পার্টিকুলার ভেক্টর, ধরো তোমার কাছে আছে, এই ভেক্টরকে তুমি বিভিন্ন রকম নামে ডাকতে পারো। এখন কেমন নামে ডাকবা সেটা এই একটি ভেক্টর সেগমেন্টের মধ্যে আছে। আর ধরো তোমার কাছে দুই বা ততোধিক ভেক্টর আছে, এখন এরা পরস্পরের সমান হতে পারে, এরা পরস্পরের বিপরীত হতে পারে, এরা পরস্পরের সদৃশ হতে পারে, এরা একই তলে থাকতে পারে, এরা সমান্তরাল হতে পারে, মানে বিভিন্ন রকম হতে পারে না, মানে একাধিক ভেক্টরের মধ্যে যে তুলনা, সে তুলনা করার জন্য যেই ওই টার্মগুলো আমরা ব্যবহার করি, মানে যে প্রকার ভেদগুলো হয় সেগুলো আমি একাধিক ভেক্টর সেগমেন্টের মধ্যে রাখেছি। তো আশা করি এটা দিয়ে সুবিধা হবে বোঝা। তো প্রথমে একটি ভেক্টর, ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, হ্যাঁ, এখন এই ভেক্টর কখন সঠিক ভেক্টর হবে? ভেক্টর সঠিক ভেক্টর হবে যখন তার মান 0 হবে না। মান যখন 0 হবে না, মানে তার একটা মান থাকবে, আসল কথা
তার একটা অশূন্য মান আছে। ধরো একটা ভেক্টর, ধরো তুমি তোমার বন্ধু ওর উপর একটা বল প্রয়োগ করেছো। ধরো তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, ধরো তুমি এখানে তোমার বন্ধুকে 10 নিউটন বলে টান দিয়েছো, তার মান তাহলে 10, এই যে 10 নিউটন, তাহলে তার অবশ্যই একটা মান আছে, F সমান 10 নিউটন। আমি শুধুমাত্র মান নিয়ে কাজ করলাম, তাই ভেক্টর চিহ্ন দিলাম না, এই যে সমান চিহ্ন দিয়ে 10 নিউটন লিখেছি, শুধু মান দিলাম, মানে ভেক্টর চিহ্ন দেওয়া লাগছে না। তো এই যে একটা ভেক্টর F ভেক্টর, তার দেখো একটা মান 10 নিউটন। তো এটার মান যেহেতু 0 না, তাই এটাকে আমরা বলতে পারবো সঠিক ভেক্টর। আর যখন 0 হয়ে যাবে, ধরো যে আমি আরেকটা উদাহরণ দিলাম, এটা রাখছি, এই উদাহরণটা ধরো ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার এক বন্ধু এদিকে তোমাকে 10 নিউটন বলে টান দিয়েছে, আর এক বন্ধু ধরো এইদিকে তোমাকে 10 নিউটন বলে টান দিয়েছে। তো দুইজন দুই দিকে একই পরিমাণ বলে যদি টান দেয়, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি কোনো দিকে যাবে না। তাহলে আমি যদি বলি যে এফ ইকিউ, ইকিউ মানে কি ইকুইভ্যালেন্ট, ওই যে তুল্য রোধ যেমন নির্ণয় করো, সেরকম আমি লোভ থেকে বলছি তুল্য বল, ইকুইভ্যালেন্ট ফোর্স, এটা কিন্তু জিরো ভেক্টর। তো যখন মানটা 0 হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এই যে এখানে যেমন এই যে ইকুইভ্যালেন্ট যে ফোর্সটা, সেটা ছিল 0, সেই কারণে আশা করি বোঝা গেছে সঠিক ভেক্টর কি আর নাল ভেক্টর কি। আমি একই ঘরের মধ্যে যেগুলো রেখেছি সেইগুলো একসাথে শিখলে তোমার জন্য সুবিধা হবে, সেই কারণে এগুলো একই ঘরে রেখেছি। এবার চলো আমরা একটু সামনে আগাই। এবার আমরা ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর, এই দুটো দেখবো। তো এই দুটো যদি আমরা দেখি, ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর কি, অবস্থান নাম দিয়ে তুমি ভালো বুঝতে পারবে জিনিসটা। এই ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, এগুলো বোঝানোর জন্য তোমার একটু স্থানাঙ্ক ব্যবস্থায় ফিরে যেতে হবে। ধরো তোমার কাছে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, আমি শুধুমাত্র এক্স আর ওয়াই নিয়ে কাজ করছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে, জেড অক্ষ দিয়েও একইভাবে প্রযোজ্য হবে। এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এই অক্ষে অবশ্যই একটা মূল বিন্দু আছে না, এই যে একটা মূল বিন্দু। তো এই মূল বিন্দুর সাপেক্ষে তুমি যদি কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাও, ধরো এখানে একটা বিন্দু আছে, ধরো এখানে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাইলে তুমি একটা ভেক্টর ব্যবহার করতে পারো, যে ভেক্টরটা মূল বিন্দু থেকে শুরু করে এই বিন্দুটা পর্যন্ত বিস্তৃত। কি বললাম, কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য তুমি মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত একটা ভেক্টর কল্পনা করতে পারো। সেই ভেক্টরে দেখো একটা নির্দিষ্ট মান আছে, মান হবে এই রেখাটার দৈর্ঘ্য, তুমি যে এককে ব্যবহার করছো, ধরো এটার মান হচ্ছে 10 ইউনিট। এটার অবশ্যই একটা দিক আছে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো এটা 20 ডিগ্রি কোণে আছে। তাহলে তুমি একটু ভেবে দেখো তো, তোমার মান আছে, দিক আছে, মানে এটা অবশ্যই একটা ভেক্টর রাশি, এটা অবশ্যই একটা ভেক্টর। তো এই ভেক্টর কেন ব্যবহার করা হলো, স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা মূল বিন্দু, তুমি এই মূল বিন্দু যে কোনো কিছু ধরতে পারো, সেই মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট সংজ্ঞায়িত মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য, মানে ওই বিন্দুটার অবস্থান কিন্তু তুমি বুঝে গেছো, তার দূরত্ব হচ্ছে 10 ইউনিট, আর সে ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 20 ডিগ্রি আছে। মানে এই মূল বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষর পজিটিভ দিকের সাথে 20 ডিগ্রি কোণ করে 10 একক পরিমাণ আগিয়ে যাই, তাহলে আমার কাঙ্ক্ষিত বিন্দুটা পেয়ে যাচ্ছি, মানে আমি কিন্তু অবস্থানটা পেয়ে যাচ্ছি। তো অবস্থানকে সংজ্ঞায়িত করার জন্য আমি যে ভেক্টরটা ব্যবহার করছি, সেটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর। আশা করি বোঝা গিয়েছে। তো এটা যদি বুঝতে পারো, তাহলে সরণ ভেক্টরটা বুঝতে পারবা। আমি যদি একটু দেখাই, অবস্থান ভেক্টর বোঝা গেলে এবার আমরা সরণ ভেক্টরটা দেখাই। ধরো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটাও বাদ দিয়ে দিচ্ছি। ধরো আমার আরেকটা বিন্দু আছে, ধরো এই যে একটা বিন্দু, এই বিন্দুরও তুমি অবস্থান ভেক্টর অবশ্যই সংজ্ঞায়িত করতে পারো। অবস্থান ভেক্টর কেমন হবে, এই মূল বিন্দু থেকে শুরু করে ওই বিন্দু পর্যন্ত আমার যে ভেক্টরটা, সেটা একটা নির্দিষ্ট কোণে আছে। তো সরণ ভেক্টরটা কি, সরণ ভেক্টর দুইটা বিন্দুর মাঝে হয়, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্দেশক যে ভেক্টর, সেটা হচ্ছে সরণ ভেক্টর। ধরো আমি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে চাচ্ছি, যে কোনো এক দিক হতে পারে, এখান থেকে এখানে অথবা এখান থেকে এখানে। ধরো আমি এখান থেকে এই পর্যন্ত একটা ভেক্টর নিলাম, যেটা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব প্রকাশ করছে, সেটা কিন্তু মূল বিন্দু না, মূল বিন্দু ছাড়া যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব প্রকাশ করবে যে ভেক্টর, সেটা হচ্ছে সরণ ভেক্টর। ধরো এটাকে এস দিয়ে প্রকাশ করলাম। তো এই যে ভেক্টরটা, এটা হচ্ছে সরণ ভেক্টর। এখন সরণ ভেক্টর এই দুইটা ভেক্টরের অবস্থান ভেক্টর থেকে নির্ণয় করা যায়। এটা আমরা ভেক্টর বিয়োগ যখন শিখবো, তখন আমরা দেখবো যে এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে আর এটা যদি ও বিন্দু হয়, তাহলে আমরা দেখবো যে এই যে বি থেকে এতে যায়নি, তার মানে এই ভেক্টরটা কি বি এ ভেক্টর। এই ভেক্টরটা কি দেখো তো, ও থেকে এতে গিয়েছে, মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর না, এটা অবস্থান ভেক্টর তো পড়লামই কেবল। তাহলে এটা ও থেকে এর দিকে গিয়েছে, মানে এটা ও এ, আর এটা হচ্ছে ও বি। আশা করি বুঝতে পারছো। এখন বি এ সমান আমরা লিখতে পারি, এটা হবে ও এ মাইনাস ও বি। এটা আমরা লিখতে পারি, কেমনে লিখতে পারি আমরা ভেক্টর বিয়োগের ক্ষেত্রে তখন দেখবো, কিন্তু আপাতত দেখে নাও যে সরণ ভেক্টর অবস্থান ভেক্টরের মাধ্যমে নির্ণয় করা যায়। তো আশা করি সরণ ভেক্টরটা বোঝা গিয়েছে। এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী যেই দূরত্বটা বা ডিস্টেন্সটা, সেটা নির্দেশ করে যে ভেক্টরটা, সেটা হচ্ছে সরণ ভেক্টর।
আশা করি বোঝা গিয়েছে। এবার আমি একটু কপি করে নিই, কারণ আমার স্লাইড ফুরিয়ে যাচ্ছে তাই। তো চলো আমরা আবার শুরু করি। এবার আমরা একক ভেক্টর দেখব। একক ভেক্টর দেখার জন্য আমার একটু মনে করতে হবে যে আমার ভেক্টরের মধ্যে কি আছে বলতো। ভেক্টরের মধ্যে আমার মান আছে, তার সাথে দিকও আছে, তাই না? তো তোমার কাছে ধরো একটা ভেক্টর আছে যার মান ধরো 10 আর যার দিক ধরো যে কোনো একটা দিক ধরো, আমি দিক বলে রেখে দিলাম। এই যে ধরো এটা তোমার একটা ভেক্টর, হ্যাঁ ধরো এটা একটা ভেক্টর, এই যে এটা একটা ভেক্টর। এখন এই ভেক্টরকে তুমি যদি এই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দাও, মান দিয়ে ভাগ করা মানে কি শুধু এ দিয়ে ভাগ করা, অথবা এই ভেক্টরকে মডুলাস দিয়ে, মডুলাসের মধ্যে রাখলে একটা মান হয়। তুমি যদি শুধুমাত্র মানটা দিয়ে ভাগ করো তাহলে দেখো তো কি হয়। তো শুধুমাত্র মান দিয়ে ভাগ করলাম, এই যে এটা মানে এটা, তো মান দিয়ে ভাগ করলে কি হয় দেখো তো। মান দিয়ে ভাগ করলে এই যে 10, এই যে 10 কাটাকাটি যায়, তাহলে শুধু থাকে 1 আর তার সাথে দেখো একটা দিক, কমা দিয়ে দেখাই। তো দেখো কোন একটা ভেক্টরকে তুমি যদি তার মান দিয়ে ভাগ করে দাও তাহলে দেখো ওই মানগুলো কাটাকাটি গিয়ে নতুন যে ভেক্টরটা পাবো সেটার মান কিন্তু হয়ে যায় 1, আর তার দিক কিন্তু আগের মতোই থাকে, আগে যে দিক ছিল এখনো সেই দিক সেমই। তার মানে একক ভেক্টর হলো এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 1 আর তার একটা নির্দিষ্ট দিক আছে। তার মানে আমি যদি দেখো একটা ভেক্টর চিন্তা করি, ধরো একটা ভেক্টর যেটা হচ্ছে এ ভেক্টর, হ্যাঁ এটা ধরো এ ভেক্টর যার মান ধরো হচ্ছে 3, মানে এ সমান 3, মানে ভেক্টর ছাড়া এ সমান 3, যার একটা নির্দিষ্ট দিক আছে। ধরো এই দিকটা হচ্ছে, ধরো যদি এটাকে তুমি এক্স অক্ষ কল্পনা করো তাহলে সে দিকটা হচ্ছে ধরো এটা ধরো 10 ডিগ্রি কোণে, মানে পজিটিভ এক্স অক্ষের সাথে এটা ধরো 10 ডিগ্রি কোণে আছে। এখন তুমি যদি এই যে এটাকে তুমি যদি এর মান দিয়ে ভাগ করো, মানে শুধু 3 দিয়ে ভাগ করো, তাহলে কি হয় দেখো তো, মান কাটাকাটি চলে যায়। মানে এখানে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 3 কাটাকাটি চলে মান হয়ে যাবে 1। মানে এটা যদি তুমি 3 একক ধরো তাহলে তোমার যে একক ভেক্টরটা পাবো সেটা কোন পর্যন্ত বিস্তৃত হবে, এর 3 ভাগের 1 ভাগ, মানে এটা এইটুকু হবে এই ভেক্টরটা। এই ভেক্টরের মান হবে 1। এই ভেক্টরের মান কত হবে, এটার মান হবে 1, মানে এটার মান 1, আমি যদি লিখি 1, আর এটার দিক কিন্তু সেম আছে, একদম সেম, কারণ দিক তো আর কাটাকাটি যায় না, তাই না? দিক কিন্তু একদম সেম আছে, এটাও পজিটিভ এক্স এর সাথে 10 ডিগ্রি কোণে আছে। এখন একক ভেক্টরকে প্রকাশ করা হয় কেমনে যেন আমি দেখেছি, কিন্তু মানে দেখাইছি প্রকাশ মাধ্যমের মধ্যে, বেসিকের মধ্যে। সেটা হচ্ছে ওই ভেক্টরের নামের উপর একটা ক্যাপ চিহ্ন, তাহলে এটা হবে এ ক্যাপ ভেক্টর, মানে এই হলুদ ভেক্টরটা। আশা করি বোঝা গিয়েছে একক ভেক্টরের বেসিক। আর এই একক ভেক্টর ব্যবহার করে কিন্তু আমরা কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি কেমনে জানো? এই যে দেখো, এই যে আমি আরেকটু কপি করে নিয়ে যাই, তারপর দেখাই। এই যে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো একক ভেক্টর দিয়ে আমি একটা ভেক্টরকে কেমনে প্রকাশ করি। এই যে দেখো এখান থেকে আমি লিখতে পারি না যে এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টরের মান, এই যে মান এমন রাখতে পারো, অথবা শুধু তার সাথে তার একক ভেক্টর। এই যে দেখো একটা ভেক্টরকে আমি কিন্তু সমান চিহ্ন দিয়ে মান আর দিক দুইটাই কিন্তু প্রকাশ করতে পারছিলাম না, কিন্তু এবার দেখো কি করেছি। এবার একটা ভেক্টর রাশিকে সমান চিহ্ন দিয়ে আমি একটা জিনিস লিখতে পারছি, যেখানে এই অংশটা বোঝাচ্ছে তার মান, মানে এটা তো শুধু মান বোঝাচ্ছে, তাই না? আর এই অংশটা একক ভেক্টরের তো মান আমরা জানি, কিন্তু এটা দিয়ে কিন্তু একটা দিক নির্দেশ করছে। একক ভেক্টর কিন্তু দিক নির্দেশ করে, একক ভেক্টর কি নির্দেশ করে, দিক নির্দেশ করে। তাহলে দেখো একটা ভেক্টরকে সমান চিহ্ন দিয়ে আমি মান আর দিক দুইটা দিয়ে কিন্তু প্রকাশ করতে পারলাম। তো সেই কারণে আমি কিন্তু বলছিলাম যে একক ভেক্টর দিয়ে আমরা কোন একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। আশা করি বোঝা গিয়েছে একক ভেক্টর কি। এবার আমরা যে জিনিসটা দেখবো যেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। তো আয়ত একক ভেক্টর কিছুই না, আমি যদি বলি আমাদের স্থানাঙ্ক অবস্থায় এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে না। আমি আরেকবার কপি করে আমি ভালো জায়গায় দেখাই। দেখো আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষ আছে, নিশ্চয়ই আছে। দেখো আমি যদি তিনটা অক্ষ আঁকাই, এটা ধরো আমাদের ওই জেড অক্ষ হবে, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই যে তিনটা অক্ষ। আমি একটা জিনিস বলছিলাম না যে একটা ভেক্টর, কেবলই বললাম ভেক্টর ইকুয়ালস টু যে কোনো একটা মান ইনটু তার দিক প্রকাশ করে কিন্তু একক ভেক্টর। তাহলে আমি লিখতে পারি একক ভেক্টর। হ্যাঁ, একক ভেক্টরকে কি দিয়ে প্রকাশ করে বলো তো? কোন একটা চিহ্ন তার উপর একটা ক্যাপ চিহ্ন, তাই তো? এখন ধরো তুমি এমন একটা একক ভেক্টর আবিষ্কার করলে যে একক ভেক্টর দিয়ে বোঝায়, একটা দিয়ে বোঝায় এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর, মানে দিক নির্দেশ করে না একক ভেক্টর। এই যে বলছিলাম যে একক ভেক্টর দিক নির্দেশ করে, তাহলে তুমি এমন একটা একক ভেক্টর সংজ্ঞায়িত করতে চাচ্ছ যে একক ভেক্টর একটা এক্স অক্ষের পজিটিভ দিক নির্দেশ করবে, আর একটা এক্স অক্ষের নেগেটিভ দিক, মানে ওয়াই অক্ষের পজিটিভ দিক নির্দেশ করবে, আর একটা জেড অক্ষের পজিটিভ দিক নির্দেশ করবে।
তো তুমি এমন চাইলে তো একক ভেক্টর সংজ্ঞায়িত করতে পারো। তো তার মানে কি ওই ভেক্টর দিয়ে কি বোঝাবে আসলে? ওই ভেক্টর দিয়ে বোঝাবে যে এমন একটা ভেক্টর তুমি সংজ্ঞায়িত করেছো যেটা এক্স অক্ষের পজিটিভ দিক নির্দেশ করবে, মানে যার মান হবে 1, যেটার মান হবে 1, এটার দিক কোন দিকে বলো তো? পজিটিভ এক্স অক্ষ বরাবর। তুমি আরেকটা একক ভেক্টর নির্দেশ করতে পারো, যে একক ভেক্টরটা ধরো এই যে ওয়াই অক্ষের দিকে, যেটার মান কিন্তু 1, এটার মান 1, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিকে, এটা ধরো ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা ধরো ওয়াই অক্ষ, এটা ধরো এক্স অক্ষ, পজিটিভ দিকগুলোই বলছি শুধুমাত্র, এটা হচ্ছে জেড অক্ষ। এবার তুমি এমন একটা ভেক্টর সংজ্ঞায়িত করতে চাচ্ছ যেটা ওয়াই অক্ষ মানে জেড অক্ষের পজিটিভ দিক বরাবর, আর যেটার মান হচ্ছে 1। যদি দেখাই এটা, তো এটা হচ্ছে এটার মান 1 আর এটা পজিটিভ জেড অক্ষ বরাবর। তার মানে তুমি তিনটা একক ভেক্টর প্রকাশ করলে। এখন এই তিনটাকে তুমি বিশেষ একটা নাম দিয়ে দিলে, যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটার নাম দিলে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যেটা আছে একক ভেক্টর সেটার নাম তুমি দিয়ে দিলে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যে ভেক্টরটা একক ভেক্টরটা সেটার নাম দিয়ে দিলে তুমি কে ক্যাপ। তো এটা এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ, জেড ক্যাপ দিলে আরো ভালো বোঝা যেত, কিন্তু এইগুলো নাম দিলেও তো সমস্যা নেই, আমরা বুঝতে পারছি। তো এইগুলো মান 1 আর শুধুমাত্র এটা দিক নির্দেশের জন্য ব্যবহার করা হবে। তাহলে তোমাকে যদি এবার আমি বলি যে ভেক্টর সমান কি ছিল, একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার উপায় হচ্ছে তার মান ইনটু একক ভেক্টর দিয়ে তার দিক প্রকাশ পাবে। তাহলে আমি যদি একটা ভেক্টর বলি, একটা মান ধরো বলি 5, তার সাথে যদি আমি একটা আই ক্যাপ লাগিয়ে দিই, তার মানে কি বলতো? তাহলে আমার একটা ভেক্টর প্রকাশ করা হয়ে গেল, যে ভেক্টরটা এক্স অক্ষ বরাবর আছে, তার মান হচ্ছে 5, আর আই ক্যাপ দিয়ে আমি কি বোঝাচ্ছি? আই ক্যাপ দিয়ে তো আমি বোঝাচ্ছি যে এক্স অক্ষ বরাবর আছে, বুঝতে পারছো? একক ভেক্টর দিয়ে তো দিক বোঝাই। তো এই একক ভেক্টর দিয়ে আমি কিন্তু দিক নির্দেশ করে দিলাম, যেটা হবে এক্স অক্ষ বরাবর, আর এই 5 দিয়ে আমি তার মান নির্দেশ করলাম। তাহলে কিন্তু আমি কিন্তু এবার ভেক্টর ফুলফিল ভাবেই আমি কিন্তু প্রকাশ করতে পারছি, বুঝতে পারছো? এবার যদি আমি একটা ভেক্টর বলি, ধরো সেটা বাদ দিই, এমনি নর্মালি একটা বলছি 5 আই ক্যাপ প্লাস ধরো 3 জে ক্যাপ। তো এটা বলা মানে কি? এটা বলা মানে দেখো এখানে একটা মান আছে, এখানে একটা দিক, আবার একটা মান, আবার একটা দিক। তো এই মানটা দিয়ে কি বোঝাচ্ছে? 5 একক পরিমাণ ওই মানে দৈর্ঘ্যটা থাকবে, আমি যে এই চিত্রটা আঁকাবো সেটার। আর এই আই ক্যাপ দিয়ে কি বোঝাচ্ছে? আই ক্যাপ এমন একটা একক ভেক্টর যেটা বোঝায় এক্স অক্ষের পজিটিভ দিক, তাহলে 5 পরিমাণ যাবে এক্স অক্ষের পজিটিভ দিকে। আর তার সাথে আমি যোগ করেছি কি, দেখো তো, যোগ আমরা পরে বুঝবো যোগ দিয়ে কি বোঝাচ্ছে। এখানে 3 মানে 3 মানের একটা ভেক্টর, তার সাথে জে, জে মানে কি? জে ক্যাপ মানে কি? জে ক্যাপ মানে কিন্তু আচ্ছা এটা আমি কে ক্যাপ দিই তাহলে ভালো হবে, আচ্ছা জে ক্যাপ দিলেও হবে। জে ক্যাপ মানে কি? ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তাহলে এই দিকে 3 মানের, তাহলে এইদিকে আমি 3 পরিমাণ যাব। তাহলে এইখানে আমার যে বিন্দুটা হবে সেটা হচ্ছে এই যে এটা 5i প্লাস 3j। তো তাহলে আয়ত একক ভেক্টর মূলত কি? এক্স অক্ষের পজিটিভ দিক, ওয়াই অক্ষের পজিটিভ দিক আর জেড অক্ষের পজিটিভ দিক বরাবর কোন একটা ভেক্টরকে নির্দেশ করার জন্য যে একক ভেক্টর ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে আয়ত একক ভেক্টর। আশা করি বোঝা গিয়েছে। তো এটাও কিন্তু আমাদের ডান। এবার আমরা স্বাধীন, সীমাবদ্ধ আর অক্ষীয় পোলার এগুলো দেখব। তো স্বাধীন ভেক্টর কি? স্বাধীন ভেক্টর বোঝার জন্য আমাদের আবার এই ব্যাসার্ধ ভেক্টর, সরণ ভেক্টরে ফিরে আসতে হবে, কারণ স্বাধীন ভেক্টরের উদাহরণ হচ্ছে সরণ ভেক্টর, আর সীমাবদ্ধ ভেক্টরের উদাহরণ হচ্ছে এই অবস্থান ভেক্টর। চলো আমরা একটু স্থানাঙ্ক ব্যবস্থায় আরেকবার চলে যাই, শুধুমাত্র এক্স আর ওয়াই নিয়ে চিন্তা করি। এই যে এখানে ধরো আমার একটা বিন্দু আছে, মূল বিন্দু, এই যে মূল বিন্দু। এখন অবস্থান ভেক্টর কি ছিল? যে কোনো একটা মানে স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা বিন্দুকে নির্দেশ করার জন্য আমার সংজ্ঞায়িত করা একটা মূল বিন্দু থেকে ওই নির্দিষ্ট বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা, ধরো আমি এই কালার দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে এই বিন্দুটার অবস্থান ভেক্টর, এ বিন্দুটার। আর এটা যদি আমি বলি মূল বিন্দু ও, তাহলে এটা হবে ও এ, তাই তো? এখানে আর না লিখি। ধরো আর একটা ভেক্টর ধরো যেটা এই বিন্দুটাকে নির্দেশ করবে, এটা ধরো বি বিন্দু। এখন এই বিন্দুকে নির্দেশ করার জন্য ধরো আমি এই কালারটা দিই, এই যে, তাহলে এটা কি ভেক্টর হবে? ওবি ভেক্টর। তো তুমি দুই ক্ষেত্রে দেখবা যে একটা বিন্দু কিন্তু ফিক্সড আছে। দেখো যে এই আদি বিন্দুটা সেটা কিন্তু সবসময় ফিক্সড। আদি বিন্দুটা ফিক্সড রেখে প্রান্ত বিন্দুটা যে কোনো কিছু হতে পারে। এখানে যদি একটা বিন্দু হতো তাহলে এদিকে যেত, এই যে এদিকে, বুঝতে পারছো? এটা ধরো সি বিন্দু। তার মানে এই যে ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর, এই ভেক্টরে একটা বিন্দু কিন্তু তুমি সবসময় ফিক্সড রাখছো, এটা হচ্ছে মূল বিন্দু, এটা কিন্তু সবসময় ফিক্সড। আর আরেকটা বিন্দু যে কোনো কিছু হতে পারে। তো যে ভেক্টরের একটা বিন্দু অথবা দুইটা বিন্দুই, একটা বিন্দু নিয়ে চিন্তা করো, যে ভেক্টরে একটা বিন্দু সবসময় ফিক্সডই থাকবে, অন্য বিন্দুটা যে কোনো কিছু হতে পারে, সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর।
বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের একটা উদাহরণ, আরো বিভিন্ন উদাহরণ হতে পারে। তো মোটামুটি এটা মনে রাখলেই হয় যে অবস্থান ভেক্টর আসলে কোন ভেক্টরের উদাহরণ? সীমাবদ্ধ ভেক্টরের। সীমাবদ্ধ মানে যার কোনো না কোনো বিন্দু অবশ্যই ফিক্সড থাকবে, আর অন্য আরেকটা হতে পারে, অন্তত একটাও যদি ফিক্সড থাকে তাহলে তো সেটার স্বাধীন থাকে না, তাই না? সেটা হয়ে যাচ্ছে সীমাবদ্ধ। আর স্বাধীন তাহলে কি? একটু খেয়াল করো, ধরো আমি ওই এ সি এটার মধ্যে আমি একটা সরণ ভেক্টর কল্পনা করলাম, এই যে এটা। হ্যাঁ, এখন আমি ধরো আরেকটা বিন্দু নিলাম ডি। এখন এটার মধ্যে আমি ধরো আরো একটা অবস্থান ভেক্টর নিলাম, মানে ডি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার ধরো বি আর ডি এই বিন্দুর মধ্যে আমি একটা সরণ ভেক্টর নিলাম, ধরো এটা এই কালার দিয়ে দেখাই, বি আর ডির মধ্যে একটা সরণ ভেক্টর। তুমি একটু খেয়াল করো তো, সরণ ভেক্টরের আদি বিন্দু আর শেষ বিন্দু কি মানে কোনো ফিক্সড বিন্দু আছে? আদি বিন্দু শেষ বিন্দু কোনোটার মধ্যেই, ধরো এ বি এই দুইটার মধ্যে আমি সরণ ভেক্টর বের করলাম। সরণ ভেক্টর মানে কি? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব প্রকাশ করবে এমন একটা ভেক্টর। সরণ ভেক্টর এই যে দিলাম। এখন এই যে এ বিন্দু বি বিন্দু কোনোটা কি ফিক্সড বিন্দু? তুমি যে কোনো দুইটা বিন্দুকে এ বি ধরতে পারো। ওই অবস্থান ভেক্টরের ক্ষেত্রে একটা বিন্দু কিন্তু তোমার একদম ফিক্সড ছিল, যেটা হচ্ছে ও বিন্দু, যেটা সবসময় স্থানাঙ্ক অবস্থা 0 0 বিন্দুতেই থাকে। কিন্তু তুমি যদি সরণ ভেক্টর নিয়ে চিন্তা করো, সরণ ভেক্টর মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? এবং এই দুইটা বিন্দু কোন বিন্দু হবে তোমার তো ফিক্স না। এই যে এ বিন্দু বি বিন্দু যে কোনো বিন্দুই হতে পারে। এটা ধরো হতে পারে 3,5, এটা হতে পারে -2, -3, যে কোনো বিন্দুই তো হতে পারে। আবার এটা হতে পারে 4,2, এটা হতে পারে 1,5, যে কোনো বিন্দুই তো হতে পারে। মানে এর আদি বিন্দু ফিক্সড না, প্রান্ত বিন্দু ফিক্সড না, কোনো বিন্দুই যেহেতু ফিক্সড না, তাই এটা স্বাধীন একটা ভেক্টর। বুঝতে পারছো? তাহলে স্বাধীন ভেক্টর একটা উদাহরণ কি হতে পারে? এই যে সরণ ভেক্টর একটা স্বাধীন ভেক্টর। তো আমরা নর্মালি স্বাধীন ভেক্টর গুলো নিয়ে কাজ করি, বুঝতে পারছো? আমরা যে ভেক্টর নর্মালি কাজ করি, যে ভেক্টর নিয়ে, সেটা স্বাধীন ভেক্টরই বলা যায়। আবার আমরা ওই সীমাবদ্ধ ভেক্টর নিয়েও কাজ করি। তুমি দেখবা যখন লব্ধি বের করি তখন দেখবা মূলবিন্দু থেকেই বেশিরভাগ আমরা হিসাব করি। তো সেই ক্ষেত্রে আমরা ওই সীমাবদ্ধ ভেক্টর ব্যবহার করি। তো বুঝতে পারছো? তো আশা করি বোঝা গিয়েছে স্বাধীন ভেক্টর কি, সীমাবদ্ধ ভেক্টর কি। এবার আমরা অক্ষীয় পোলার দেখবো। এটার জন্য বেশি টাইম ওয়েস্ট না করাই ভালো। অক্ষীয় মানে হচ্ছে, আমি যদি লিখে দিই যে ঘূর্ণন সম্পর্কিত, আর পোলার মানে কি? ঘূর্ণন সম্পর্কিত নয়। তো এটা একটু বলে দিই যে ঘূর্ণন সম্পর্কিত যে ভেক্টরগুলো সেগুলোকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। যেমন ধরো একটা বস্তু ধরো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে, তাহলে এর একটা ওই কৌণিক বেগ থাকে, কৌণিক ত্বরণ থাকে না আলফা, তারপরে আরো বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন টর্ক থাকতে পারে, কৌণিক ভরবেগ থাকতে পারে। তো এই যে কৌণিক যেই রাশিগুলো, যে ভেক্টর রাশিগুলো, সেগুলো ঘূর্ণনের সাথে সম্পর্কিত না, সে কারণে এটাকে বলা হয় অক্ষীয় ভেক্টর। আর পোলার কারা, ধরো একটা লিনিয়ার বেগে থাকে একটা বস্তু, তার একটা ধরো সরণ থাকতে পারে। এখানে ধরো থেটাও তো একটা ওই কৌণিক ভেক্টর, তাই না? থেটা মানে কি? ওই কৌণিক যে দূরত্ব। এখানে সরণ থাকতে পারে, বেগ থাকতে পারে, ত্বরণ থাকতে পারে, এখানে ভরবেগ থাকতে পারে, এখানে বল প্রয়োগ করা হতে পারে। তো এই যে ভেক্টরগুলো, এগুলো কি কোনো ঘূর্ণনের সাথে সম্পর্কিত, নাকি এগুলো নর্মালি একটা লিনিয়ার বস্তুর উপর ক্রিয়া করে, মানে লিনিয়ার বস্তুর কোনো ঘটনা নির্দেশ করে? অবশ্যই তাই। আর এইগুলো কি? এগুলো হচ্ছে ঘূর্ণনরত বস্তুর সম্পর্কিত বিভিন্ন ভেক্টর রাশি। তো এগুলোকে আমরা বলবো অক্ষীয়, মানে এগুলো হচ্ছে অক্ষীয় ভেক্টর। আর যেগুলো ঘূর্ণনের সাথে সম্পর্কিত না, সেগুলো হচ্ছে পোলার ভেক্টর। আশা করি বোঝা গিয়েছে। তো তোমার কাছে যদি একটা ভেক্টর ছুড়ে দেওয়া হয় তাহলে সেটা কেমন ভেক্টর হবে, আশা করি তুমি এইগুলোর মধ্যে থেকে বুঝতে পারবা। এবার আমরা দেখব যে একাধিক ভেক্টর যদি আমার কাছে থাকে তাহলে আমি তাদের মধ্যকার তুলনা বিভিন্নভাবে করতে পারি, সেটা আমরা বিভিন্ন ভেক্টরের মাধ্যমে করতে পারি। তো সেটা আমরা এবার দেখব। তো আমি আরো কয়েকবার কপি করে নিচ্ছি। এবার আমি ফিরে যাই এখানে। আচ্ছা, তো দেখো একাধিক ভেক্টর ধর আমার কাছে আছে। ধরো এটা একটা ভেক্টর, আমি কালারটা চেঞ্জ করে দিই একটু। এটা একটা ভেক্টর, আর ধরো এটা আমার আরেকটা ভেক্টর। আরো একটা ভেক্টর আনি, ধরো এটা একটা ভেক্টর, আর আরেকটা ভেক্টর আনি, ধরো এটা আরেকটা ভেক্টর। দেখো একটা চিত্র দিয়ে মোটামুটি অনেক কিছু আমাদের হয়ে যাবে। তো দেখো সমরেখ আর সমান্তরাল এটা, তো এটার জন্য আমি আরেকটা আনি ফেলি, এটা ধরো আরেকটা ভেক্টর, এই যে। তো সমরেখ ভেক্টর কি জিনিস বলতো? সমরেখ মানে যে সকল ভেক্টরের ধারক রেখা সেম, এরা হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ মানে কি? ধারক রেখা সেম। ধারক রেখা কি জিনিস আমি কিন্তু বলেছি। ধারক রেখা সেম কাদের বলতো? এই যে এই দুইটার না,
এটা যদি হয়, এটা ধরো পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর, অথবা তুমি বিন্দু দিয়েও মনে করতে পারো। এটা ধরো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এ বি ভেক্টর এটা, আর এই যে পুরোটুকু অংশ, এই যে পুরোটুকু অংশ, এটা হচ্ছে এসি ভেক্টর। বুঝতে পারছো? এ বি ভেক্টর আর এসি ভেক্টর, এই দুইটা ভেক্টরই একই ধারক রেখার না, মানে একই একটা অসীম রেখার, তাহলে এরা সমরেখ ভেক্টর হবে। আর সমান্তরাল তো তুমি বোঝোই, তাই না? সমান্তরাল মানে যে তাদের মধ্যবর্তী বিন্দুতে কখনো মিলিত হবে না। এই যে এটা এটা একটু সমান্তরাল, এই যে এটা এটা এ বি আর এটা, আবার এসি আর এটা, এরা সমান্তরাল। বুঝতে পারছো? কিন্তু এই যে এটা আর এটা, এগুলো কিন্তু সমান্তরাল না, তাই না? এই যে এটা আর এটা, এই দুটো কিন্তু সমান্তরাল না। তো সমান্তরাল ভেক্টর আশা করি বোঝা গিয়েছে যে ভেক্টরগুলো সমান্তরাল থাকে, অথবা যাদের ধারক রেখা সেম থাকে তাদের আমরা সমরেখ অথবা সমান্তরাল বলি। এখন সমরেখ অথবা সমান্তরাল মানে কি? মানে একই রকম জিনিসকে আমরা সমরেখ বলছি বা সমান্তরাল বলছি। মানে সমরেখ আর সমান্তরালকে সেম বলছি। কেন সেম বলছি জানো? কারণ আমি একটা জিনিস বলছিলাম তোমাকে, যে ভেক্টরকে আমরা চাইলে মান আর দিক রেখে শিফট করতে পারি। তাহলে দেখো, এই যে এসি আর এই যে সবুজ রঙের ভেক্টরটা, এটা কিন্তু সমান্তরাল। সমরেখ কিন্তু আমাদের মনে হচ্ছে না, কিন্তু দেখো আমি যদি শিফট করে এখানে নিয়ে যাই তাহলে সমরেখ হয়ে গেল না? দেখো সমরেখ হয়ে গেল। আবার দেখো এরা সমরেখ রয়েছে, আমি যদি এটাকে সরিয়ে দিই, এই যে এ বি আর এসি, এটা তো ছিল এসি, তাই না? এই যে এ ছিল, এখানে সি ছিল, এ বিন্দু তো সেম ছিল। তো এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কিন্তু একটু আগে সমরেখ ছিল। এখন আমি কি করলাম? শিফটিং তো করতে পারি, শিফটিং করলে তো সমস্যা নেই। শিফটিং করে এখানে নিয়ে গেলাম, তাহলে যে সমরেখ সেই হয়ে গেল সমান্তরাল। আবার শুরুতে যেই সমান্তরাল ছিল তাকে আমি সমরেখ বানিয়ে ফেললাম। তো এই যে এইভাবে আমি বিভিন্ন রকম কাজ করতে পারছি, মানে শিফটিং এর মাধ্যমে। আর কাজ করে আমি যে সিদ্ধান্ত পেলাম সেটা হচ্ছে যেটা সমরেখ সেটা সমান্তরাল, শুধু শিফটিং করা না করার উপর নির্ভর করে। শিফটিং করে আমরা একটা সমরেখকে সমান্তরাল বানিয়ে ফেলতে পারি, আবার সমান্তরালকে সমরেখ বানিয়ে ফেলতে পারি। তো আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা দেখবো সদৃশ, বিসদৃশ, সমান, বিপরীত আর বিপ্রতীপ, এইগুলো। তো এইগুলো বোঝার জন্য একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেটা হচ্ছে এই যে মাঝের যে তিনটা ঘর, এই তিনটা ঘরের সবগুলো ভেক্টরই সমরেখ হবে। মানে যে জোড়াগুলো, সেগুলো অবশ্যই সমরেখ বা সমান্তরাল এটা হয়ে লাগবে। সমরেখ বা সমান্তরাল যদি হয়ে যায় তখন আমরা এগুলো দিয়েও বিভিন্ন কাজকাম করতে পারি। এখন সদৃশ, বিসদৃশ এগুলো দিয়ে কি বোঝায়? সদৃশ কারা? মানে দুইটা ভেক্টর ধরো তোমার কাছে আছে, দুই বা তত দিক, তাদেরকে তুমি কখন সদৃশ বলবা? দিক সেম হওয়া লাগবে, দিক সেম। আর বিসদৃশ দিক উল্টো, সরি দিক উল্টো না, মানে দিক সেম না, দিক সেম না। বুঝতে পারছো? আর সমান বা সমভেক্টর কাদেরকে বলবা? তখন মান দিক দুইটাই সেম, মান দিক দুইটাই সেম হতে হবে। তাহলে তুমি বলতে পারবে সমান ভেক্টর বা সমভেক্টর, দুই বা ততোধিক ভেক্টরকে। আর বিপরীত কখন বলবা? বিপরীত বলা হয় দুইটাকে, মানে একটা দুইটা, এই যে দুইটা ভেক্টরকে তুমি পরস্পর তুলনা করে বিপরীত বলতে পারবা। মানে এই তুলনাটা দুইটা ভেক্টরের মধ্যেই হবে। তো এদের কখন বলতে পারবা? তাদের মান সেম হওয়া লাগবে, মান সেম হওয়া লাগবে, কিন্তু দিকটা উল্টো হওয়া লাগবে। দেখো বিসদৃশে কিন্তু দিক উল্টো হবে কি? আচ্ছা দিক উল্টো, আচ্ছা সেটা লিখি ভালো হবে। দিক সেম না দিয়ে লিখে দিক উল্টো, তাহলে ভালো হবে। আচ্ছা দেখো দিক দিয়ে দিই উল্টো। আচ্ছা দিক কি দেবো? দিক উল্টো। তো বিসদৃশের ক্ষেত্রে তোমার ছিল শুধু দিক উল্টো হলে তোমার দুইটা ভেক্টর বিসদৃশ হয়ে যাবে। কিন্তু বিপরীত কখন হবে? যখন মানটা সেম কিন্তু দিক উল্টো, তখন হয়ে যাবে বিপরীত ভেক্টর, অথবা একটা নামে বলা হয় যেটা হচ্ছে ঋণ ভেক্টর। আর বিপ্রতীপ কি? অবশ্যই এরা তো সমরেখ আর সমান্তরাল হবেই, এদের মানটা বিপ্রতীপ হতে হবে। বিপ্রতীপ মানে হচ্ছে গুণাত্মক বিপরীত। তো মান যদি বিপ্রতীপ হয় তখন আমরা এটা বলবো। আর সমতলীয় পরে বুঝাচ্ছি। তো সদৃশ, বিসদৃশ এটার উদাহরণ কি? সদৃশ, বিসদৃশ মানে কি? সদৃশ কখন বলবো? যখন দিক সেম হলে আমরা সদৃশ বলে ফেলবো। দিক সেম হলে এই যে এটা একটা ভেক্টর হতে পারে, এটা একটা ভেক্টর হতে পারে, এটা একটা ভেক্টর হতে পারে। এই যে তিনটা ভেক্টর আমি আঁকালাম, তিনটার দেখো দিক সেম, একদম এইদিকে। তো এটা এক্স অক্ষের পজিটিভ দিকে তিনটাই, তাহলে এদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। কি বলবো? সদৃশ ভেক্টর। একটা জিনিস মনে রাখো, যখন ভেক্টর সদৃশ হয় দিক কখন সেম হয় জানো? দিক সেম হয় যখন তাদের মধ্যবর্তী কোণ 0 হয়। তখন আমি যদি তোমাকে একটু দেখাই, ধরো এজ একটা ভেক্টর, এজ একটা ভেক্টর, দুইটা ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী কোণ কত বলো তো? তুমি দেখে বলতে পারছো? ধরো 30 ডিগ্রি হলো। ধরো এটা একটা ভেক্টর, আবার এর উপরে ধরো আরেকটা ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? 0 ডিগ্রি। কিন্তু তার মানে সদৃশ ভেক্টর মানে কি? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। বুঝতে পারছো? আমি যদি এখানে একটু লিখে দিই যে দিক সেম মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আর দিক উল্টো হলে কি হবে বলো তো?
দিক যদি সেম না হয় উল্টো হয়, ধরো এই যে একটা আর এই যে আরেক দিকে, ধরো দিক উল্টো, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, বুঝতে পারছো? বা পাই বলা যায়, পাই রেডিয়ান। এটা হচ্ছে 0 রেডিয়ান। আচ্ছা, তো যাই হলো, তাহলে সদৃশ বোঝা গেল। তাহলে বি সদৃশ কি হবে? বি সদৃশ চিন্তা করে বলো। বি সদৃশ, ধরো এটা একটা ভেক্টর এদিকে আছে, ধরো এটার একটা ভেক্টর এদিকে আছে, ধরো এটার একটা ভেক্টর এদিকে আছে। তাহলে দেখো বি সদৃশ তুলনা হয় শুধুমাত্র দুইজনের মধ্যেই। সদৃশ অনেকজনের মধ্যে তুলনা হতে পারে, সবার দিক একই হতে পারে। তো বি সদৃশ দিক উল্টো মানে কি? দুইজনের দিক উল্টো, সেটা বোঝাচ্ছি। তাহলে এইটা আর এটা পরস্পর বি সদৃশ, আবার এইটা আর এটা পরস্পর বি সদৃশ। কিন্তু এই যে এই যে এই দুইটা কিন্তু আবার পরস্পর সদৃশ, এই দুইটা পরস্পর আবার সদৃশ, বুঝতে পারছো? আর এটা বি সদৃশ, আবার এটা বি সদৃশ। বি সদৃশ মানে দিক উল্টো, তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। শিফটিং করে দেখো, এটা তুমি যদি একটু এখানে, সরি, এটা যদি একটু এখানে তুমি নিয়ে যাও, তাহলে দেখো এটা এখানে নিয়ে গেলে দেখো 180 ডিগ্রি হবে, বুঝতে পারছো? তো সদৃশ বি সদৃশ গেলে এবার সমান বা সমভেক্টর, সেটা কি? সমান বা সমভেক্টর হতে গেলে মান দিক দুইটাই সেম হতে হয়। তাহলে দেখো আমি একটা ভেক্টর নিলাম, এই যে এটা, আরেকটা ভেক্টর নিলাম, ধরো একদম সেম দৈর্ঘ্যের, সেম মানে আরেকটা নিলাম। দেখো মান দিক কিন্তু দুইটারই সেম, দেখো দিক সেম মান সেম। এটারও মান ধরো 5, এটারও 5, তাহলে মান দিক দুইটাই সেম হলে সমান ভেক্টর। আর যখন মান আর দিক বিপরীত হয়, আমি এগুলো কপি করি, যখন মান দিক হয়ে যায় বিপরীত, এটাকে আমি একটু ঘুরিয়ে দিই, মান দিক ধর বিপরীত, এই যে, তখন আমরা কি বলি? তখন আমরা বলি বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর। সরি, মান দিক দুইটাই না, মান সেম আছে, দেখো মান সেম, শুধুমাত্র দিক উল্টো, সেটাকে আমরা বলি বিপরীত ভেক্টর। আর বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে পারি, যে একটা ভেক্টর যদি, ধরো একটা ভেক্টরের সাথে যদি একটা -1 গুণ করে দিই, এটার সাথে যদি আমি -1 গুণ করে দিই, তাহলে আমি এটা পেয়ে যাই। মনে নেই -1 গুণ করা মানে কি? এই 1 গিয়ে মানের সাথে গুণ হবে, 1 মানের সাথে গুণ হলে মান সেমই থাকে, আর মাইনাসটা আসলে দিকটা উল্টে যায়, তখন তারা বিপরীত ভেক্টর। আর বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর হতে হলে অবশ্যই কি হতে হবে? সমরেখ বা সমান্তরাল। সবাই দেখো সমরেখ বা সমান্তরালে আছে, সমরেখ বা সমান্তরাল হওয়া লাগবে আগে। তাহলে আমি একটা সমরেখ বা সমান্তরাল ভেক্টর এঁকে ফেলি, ধরো এই কালারের কলম, ধরো এটা হচ্ছে, ধরো এটা ধরো 2 একক, হ্যাঁ, অথবা এটা ধরো 3 একক, অথবা ধরি এটা একটা, ধরো এক্স পরিমাণ দৈর্ঘ্য এটার, হ্যাঁ, এটার দৈর্ঘ্য ধরো এক্স, তাহলে এটার দৈর্ঘ্য হতে হবে 1/x। তো বিপ্রতীপ মানে কি লিখে নাও? বিপ্রতীপ মানে হচ্ছে গুণাত্মক বিপরীত, বুঝতে পারছো? মানে তারা ওই সমরেখ বা সমান্তরাল হবে, তাদের মান হবে পরস্পর গুণাত্মক বিপরীত। মানে একটা যদি 5 হয়, একটা 1/5, যদি 10 হয় আরেকটা 1/10, একটা যদি 1/100 হয় তাহলে আরেকটা 100, এমন। তাহলে গুণাত্মক বিপরীত মান। এখন এরা সেম দিকে হবে নাকি উল্টো দিকে হবে কোনো ব্যাপার না, এটা হতে পারতো যদি এটারও দৈর্ঘ্য হতো 1/x, তাহলে এটা পরস্পর বিপরীত হতো, বুঝতে পারছো তো? কারণ কি, এরা তো সমরেখ বা সমান্তরালে আছে, দিক উল্টো হলেও দেখো সমান্তরালে আছে, অথবা তুমি শিফটিং করে সমরেখ বানাতে পারো। আর তাদের মান আছে পরস্পর গুণাত্মক বিপরীত, সে কারণে তাদের বিপরীত বলা যায়। এবার আমরা সমতলীয়টা পড়বো। সমতলীয় মানে কি? একই তলে, একই সমতলে বলি, একই সমতলে, তখন আমরা ভেক্টরগুলোকে সমতলীয় বলবো। ধরো আমার কাছে 4-5টা ভেক্টর আছে, ধরো এটা একটা ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর, তবে আমি একটা তল কল্পনা করে নিই আগে। তো একটা তল আমি এঁকে নিলাম, দ্রুত একটা তল আঁকিয়ে ফেলি। ধরো একটা তল আঁকালাম, এখানে ধরো আমি একটা তল আঁকাই, আর এবার একটু ওয়েট করো, তলটা আমি এঁকে ফেললেই ভালো মতো বোঝানো যাবে। তারপরে এই যে এঁকে ফেললাম তল। তো এই যে আমার কাছে একটা তল আছে না, এই যে তল, এই তল যদি আমি কল্পনা করে ফেলি, এবার এই তলের উপর আমার যে ভেক্টরগুলো একদম একই তলে থাকবে, আমি যদি এবার কিছু ভেক্টর আঁকাই, দেখো একটা ভেক্টর ধরো এই কালারে আঁকালাম, একটা ভেক্টর ধরো এইভাবে আঁকালাম, একটা ভেক্টর ধরো এখানে আঁকালাম, একটা ভেক্টর ধরো এই দিকে আঁকালাম, আরো ভেক্টর ধরো, আচ্ছা, আরেকটা ভেক্টর ধরো আমি সোজাসুজি এই তলের উপর লম্ব বরাবর আঁকালাম, এই যে। আর আরেকটা ভেক্টর ধরো আমি আঁকালাম হচ্ছে তোর উপর লম্ব না, কিন্তু
মানে মোটামুটি তলের মানে ওই তলের উপরে নেই, মানে তল থেকে কিছু কোণে আছে, ধরো এই যে কিছু কোন একটা কোণে আছে, ধরো থিটা ডিগ্রি কোণে, কোণ বাদ দিই, মানে তলের উপর নেই। এখন দেখো যে এই ভেক্টরগুলো একদম তলের উপর আছে, মানে একদম তলের উপর শুয়ে আছে বাংলা কথা। তো যদি অনেকগুলো ভেক্টর একই সমতলে থাকে তখন তাদের বলা হবে সমতলীয়। তার মানে এই যে এই ভেক্টর এটা এটা এই সবগুলো হচ্ছে সমতলীয় ভেক্টর। তাহলে এগুলো কি ভেক্টর? সমতলীয়। আর এই ভেক্টরের সাথে এই ভেক্টর কিন্তু সমতলীয় নেই, এটার সাথে এটা, এরা কিন্তু সমতলীয় না, বুঝতে পারছো তো? কিন্তু একটা জিনিস মনে রাখো, যদি তুমি দুইটা ভেক্টর নিয়ে তুলনা করো, দুইটা ভেক্টর সবসময় সমতলীয়। দুইটা ভেক্টর সবসময় সমতলীয়, মানে তোমার দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এরা কি সমতলীয়? অবশ্যই সমতলীয়। দুইটা ভেক্টর নিয়ে তোমার সমতলীয় কিনা এটা তোমার হিসাব করারও দরকার নেই। কারণ কি, আমি বানানটা ভুল করেছি, সমতলীয় হবে, সমতলীয়। দুইটা ভেক্টর নিয়ে যখন তুমি কাজ করবে ওরা অবশ্যই সমতলীয়। কারণ কি, ওই দুইটা ভেক্টর নিয়ে তুমি সবসময় একটা সমতল কল্পনা করতে পারবে। তুমি যদি হিসাব করে দেখো, এখান থেকে একটু হিসাব করো, এখান থেকে তুমি যদি একটা তল কল্পনা করতে চাও, পারবা না? অবশ্যই একটা সমতল কিন্তু কল্পনা করে ফেলতে পারছো। এই যে একটা সমতল কল্পনা করতে পারছো না, এই যে একটা সমতল। মানে তোমার কাছে যদি দুইয়ের বেশি ভেক্টর থাকে তখন তারা সমতলীয় হতেও পারে, না হতে পারে। যদি তুমি শুধুমাত্র দুইটা ভেক্টর নিয়ে কাজ করো, সব সময় সমতলীয় ভেক্টরই হবে। এটাই হচ্ছে কথা। আশা করি বোঝা গিয়েছে। সমতলীয় ভেক্টরের ওই সংজ্ঞা আশা করি বোঝা গিয়েছে। তো একটা ভেক্টরের ক্ষেত্রে তুমি কোন কোন শ্রেণীবিন্যাস করতে পারবা, আর এক এক দিক ভেক্টরের মধ্যে তুমি তুলনা করে কোন কোন শ্রেণীবিন্যাস করতে পারবা, সবগুলো শিখিয়ে দিলাম। তো এই ভিডিওটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।